স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শুরুতে ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। চতুর্থ দফা ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। এতে নতুন করে 5 জন নিহত, আহত হয়েছে 90 জন। ইরানি ক্ষেপণাস্ত্রে জ্বলছে হাইফা, তেল আবিব ও নেগেভ বিমান ঘাঁটি। ইরান বলছে পূর্ণ প্রতিশোধের আগে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় বসবে না তেহরান। ইসরায়েলের হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান ও 2 জেনারেল নিহত হয়েছেন। এদিকে সংঘাত বন্ধে আলোচনায় বসছেন G7 নেতারা। রাতের আকাশ আলোকিত করে আবারও ইসরায়েলে দফায় দফায় হামলা চালিয়েছে ইরান। বন্দরনগরী হাইফা, তেল আবিব এবং নেগেব বিমান ঘাঁটিতে আঘাত করেছে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ঘটে হতাহতের ঘটনা। একের পর এক জেনারেল হারানোর পর এবার ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান এবং সামরিক বাহিনীর 2 জেনারেলকে হত্যা করেছে ইসরায়েল। হামলা অব্যাহত রেখেছে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে। মধ্য ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এমন অবস্থায় ক্ষোভে জ্বলছে ইরান। যুদ্ধবিরতির সম্ভাবনা উড়িয়ে দিয়ে পূর্ণ প্রতিশোধের ঘোষণা দিয়েছে তেহরান। আপনারা যেখানেই লুকিয়ে থাকুন না কেন, আমাদের নিশানা ঠিক খুঁজে নেবে। ইসরায়েলিদের বলছি, আপনারা এই নরক থেকে নিরাপদে সরে যান। আর দেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বলে ইসরায়েলিদের সতর্ক করে ইরানে হামলা জোরদারের ঘোষণা দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। আমাদের এই মুহূর্তে বড় শত্রু ইরান। তারা আমাদের শেষ করে ফেলবে। তেহরান পরমাণু অস্ত্র দিয়ে গোটা জাতিকে ধ্বংস করবে। আমাদের এক হয়ে কাজ করতে হবে। তবে ট্রাম্প মনে করছেন খুব দ্রুত একটি সমাধানের পথে এগিয়ে যাবে উভয় দেশ। এমন অবস্থায় 2 দেশকে শান্ত করার জন্য প্রচেষ্টা শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশ। এরই মধ্যে G7 সম্মেলন শুরু হয়েছে কানাডায়, যেখানে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ইরান ইসরায়েলের সংকট। মাসুদ রানা, নিউজ 24। ইরানের হামলার ভয়ে দিশেহারা ইসরায়েলবাসী। ভূখণ্ডটির চিত্র মনে করিয়ে দিচ্ছে বিধ্বস্ত গাজার দৃশ্য। ইরানের আঘাতে বদলে গেছে ইসরায়েলের রাজধানী তেল আবিবের নকশা। ধ্বংস হয়েছে অনেক বাড়িঘর, স্থাপনা। অনেকেই আশ্রয় নিয়েছেন বাংকারে। এরই মধ্যে কেউ কেউ ছাড়ছেন দেশ। পাখির চোখে ধারণ করা ধ্বংসযজ্ঞের এই দৃশ্য গাজার নয়, এটি ইসরায়েলের। গেল 1.5 বছরের বেশি সময় ধরে চলা তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকারই যেন প্রতিচ্ছবি দেখছে ইসরায়েলিরা। গুড়িয়ে গেছে একাধিক ভবন আর স্থাপনা। ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলার ফলে সৃষ্ট ধ্বংসস্তূপের চিত্র অনেকেই গাজার যুদ্ধবিধ্বস্ত দৃশ্যের সাথে তুলনা করছেন। হতভম্ব বাসিন্দারা খালি চোখে তাকিয়ে রয়েছেন ধ্বংসস্তূপে। শুধু আবাসিক স্থাপনায় নয়, ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বাণিজ্যিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা। অনেকেই আশ্রয় নিয়েছেন বাংকারে। আমার সন্তানদের নিয়ে উদ্বেগ বাড়ছে। তাদের সারা রাত মাটির নিচে লুকিয়ে থাকতে হচ্ছে। খাবারের সংকটেও রয়েছি। আতঙ্ক কাটছে না। দিন গড়ানোর সাথে হাসপাতালগুলোতেও বাড়ছে ভিড়। এদিকে আতঙ্কিত ইসরায়েলিরা অনেকেই খুঁজছেন নিরাপদ আশ্রয়। কেউ কেউ ছাড়ছেন দেশ। নেটিজনেরা বলছেন, ইসরায়েল যেভাবে গাজা উপত্যকার বাড়িঘর মাটির সাথে মিশিয়ে দিয়েছিল, এখন অনেক ইসরায়েলি হয়তো প্রথমবারের মতো বুঝতে পারছে কিভাবে ঘর হারানো, নিরাপত্তা আর আশ্রয়হীনতার তীব্র অভিজ্ঞতা একজন সাধারণ মানুষের কাছে জীবনের অর্থটাই পাল্টে দিতে পারে। মাসুদ রানা, নিউজ 24। এবারে অন্যান্য প্রসঙ্গ। সব ধরনের গুমের তদন্ত এবং বিচার করতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, গুম আগামী 1 মাসের মধ্যে প্রতিরোধ বিষয়ক আইন হচ্ছে। সকালে সচিবালয়ে জাতিসংঘের গুম সংক্রান্ত কমিটির সাথে বৈঠক শেষে তিনি আরো বলেন, আইনের আওতায় একটি শক্তিশালী গুম কমিশন গঠন করা হবে। এদেশে ভিন্ন মতের মানুষকে যাতে আর গুমের শিকার হতে না হয়, আইনে সে বিষয়গুলোকে পরিষ্কার করা হবে বলেও জানান আসিফ নজরুল।
গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার গুম সংক্রান্ত তদন্ত কমিশন গঠন করে। কমিশনকে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গুমের ঘটনাগুলো তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়। কমিশনের প্রতিবেদন অনুযায়ী তাদের কাছে এখন পর্যন্ত ১,৮৫০টি অভিযোগ এসেছে। এর মধ্যে ১,৩৫০টি অভিযোগ যাচাই বাছাই করা হয়েছে। এখনো নিখোঁজ ৩৪৫ জন। বাংলাদেশে যেসব গুমের ঘটনা ঘটেছে সেগুলোর তদন্তের জন্য জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপ WGID প্রথমবারের মতো ঢাকা এসেছে। ৪ দিনের সফরের প্রথম দিন সোমবার সকালে বৈঠক করেছেন আইন উপদেষ্টার সাথে। গুম প্রতিরোধে তাদের করা সুপারিশের কথা জানান আইন উপদেষ্টা। ওনারা আমাদের আইনের ব্যাপারে কিছু ব্যাপারে বলেছে, আমাদের আইনে কিছু কিছু জিনিস আমাদের ভিকটিম যারা ফ্যামিলি আছে তাদের সাথে একটু আলোচনা করা দরকার, আর গুম বিষয়ক যে কমিশন আছে তাদের সাথে আলোচনা করা দরকার। আমরা বলেছি অবশ্যই আমরা আলোচনা করব। তারপর ওনারা বলেছেন ওখানে একটা, আপনারা জানেন সবাই, যে মিসিং পারসন সার্টিফিকেট দেওয়ার জন্য এটার বিধান আমরা অলরেডি আমাদের আইনে আছে, এটা আমরা করব। আগামী ১ মাসের মধ্যে গুম সংক্রান্ত প্রতিরোধ বিষয়ক আইন হচ্ছে। আইনের অধীনে গঠন করা হবে গুম কমিশন, জানালেন উপদেষ্টা। আমরা একটা আইন করছি, আইনের আন্ডারে একটা পার্মানেন্ট গুম বিষয়ক কমিশন থাকবে। আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইনটা, সিআরপিসির যে অ্যামেন্ডমেন্টটা সেটা হয়ে যাবে। লিগ্যাল এইডের যে অ্যামেন্ডমেন্টটা সেটা ইনশাআল্লাহ আগামী 2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। এদিকে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫-কে পুনর্মূল্যায়ন করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। এ সংক্রান্ত উপদেষ্টা কমিটির সুপারিশ দেয়া পর্যন্ত কর্মচারীদের আন্দোলন না করার আহ্বান জানিয়েছেন আসিফ নজরুল। আমাদের যারা সরকারি কর্মচারী ভাইরা আছে, ভাইদের কাছে একটু অনুরোধ করব, আপনারা যদি একটু ধৈর্য ধরে কর্মসূচি দেন ভালো হয়। দেখেন না, আমাদের কমিটির কাজ যদি পছন্দ না হয় তাহলে দেন। সচিবালয়ের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি না হয় সেরকম আপনি বিবৃতি দিতে চাইলে বিবৃতি দেন, আপনারা আমাদের সাথে মিটিং করেন, কিন্তু সরকারি কাজে যেন ব্যাঘাত সৃষ্টি না হয় এটা যেন একটু কাইন্ডলি লক্ষ্য রাখেন। এদিকে ঈদের পর সোমবার সকালে সচিবালয় আবারও সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন কর্মচারীরা। সানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। দর্শক, জাতিসংঘ গুম কমিশনের প্রতিনিধি দল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ হাসান। হাসান, প্রতিনিধি দলের সদস্যরা কখন ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন, এখন কি কার্যক্রম চলছে, বিস্তারিত জানাবেন। জাতিসংঘের যে এক কথায় গুম সংক্রান্ত কমিশনের যে প্রতিনিধি দল, তারা কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিদর্শন করেছেন এবং তারা কিন্তু বেলা 1টা নাগাদ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে প্রবেশ করেন। এর আগে আইন উপদেষ্টার সাথে এবং অন্যান্য উপদেষ্টার সাথে বৈঠক শেষে কিন্তু তারা এখানে এসেছেন এবং প্রসিকিউশনের সাথে কিন্তু তারা আলাপ আলোচনা করেছেন এবং সার্বিক বিষয় নিয়ে আলাপ হয়েছে বলেও আমরা জানতে পেরেছি। কিছুক্ষণ আগেই অর্থাৎ 2টা নাগাদ কিন্তু প্রতিনিধি দলটি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ত্যাগ করেছেন এবং তারা পরিদর্শন শেষে আসলে কথা বলতে রাজি হননি। তবে আমরা এমনিতেই যে যতটুকু জানতে পেরেছি যে সার্বিক বিষয় নিয়ে, অর্থাৎ 5 আগস্ট পরবর্তী যে গুম সংক্রান্ত বিষয়গুলো উঠে এসেছে এবং যে অভিযোগগুলো এসেছে সেই অভিযোগগুলোর পর্যালোচনা এবং সেই অভিযোগের ক্ষেত্রে আসলে জাতিসংঘের সহযোগিতা প্রয়োজন হতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের, সেই বিষয়টা নিশ্চিতের জন্যই কিন্তু আন্তর্জাতিক অর্থাৎ জাতিসংঘের যে গুম সংক্রান্ত কমিশন, সেই সংক্রান্ত কমিশনের সাথে আসলে চিফ প্রসিকিউটরের যে বৈঠক সেটা কিন্তু হয়েছে। এর আগে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা সহ যে অন্যান্য 2 আসামি, অর্থাৎ মানবতা বিরোধী অপরাধের যে আসামি আসাদুজ্জামান খান কামাল সহ আপনার সাবেক যে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তাদেরকে কিন্তু আসলে 7 দিনের সময় দিয়ে আসলে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার আদেশ দিয়েছেন কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যদি তারা আসলে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল পার্শ্ববর্তী দেশ ভারতে অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতেই কিন্তু এই বিজ্ঞাপনটা দেওয়া হচ্ছে এবং এই বিজ্ঞাপনের পর যদি আসলে 7 দিনের মধ্যে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে হাজিরা না দেন, সেক্ষেত্রে আসলে তাদের অনুপস্থিতিতেই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম অব্যাহত থাকবে। আর এইখানে কিন্তু আরেকটা গুমের পরে নির্যাতনের শিকার সহ আসলে কুমিল্লার এক সাবেক সাবেক ছাত্র দলের একজন কর্মীর আসলে আমরা তথ্য পেয়েছি
যিনি আসলে এখানে অভিযোগ প্রদান করেছেন এবং অভিযোগের প্রেক্ষিতে কিন্তু সেই ব্যবস্থা আসলে কতটুকু অগ্রসর হবে সেটা কিন্তু আমরা পরবর্তীতে জানতে পারবো। তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জাতিসংঘের গুম সংক্রান্ত কমিশনের যে বিষয়টা ছিল এখানে পরিদর্শন শেষে তারা আসলে এখন কোথায় যাবেন সে বিষয়টা আমাদের কাছে নিশ্চিত নয়। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। হাসান, আপনাকে ধন্যবাদ। গুম করে নির্যাতন ও হত্যার ৬৭% বেশি ঘটনার জন্য দায়ী পুলিশ, র্যাব, ডিবি ও সিটিটিসি। সবচেয়ে বেশি অভিযোগ র্যাবের বিরুদ্ধে। ১৫০০-এর গুম সংক্রান্ত কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। কমিশনের কাছে অমানবিক নির্যাতনের অভিযোগ করেন ভুক্তভোগীরা। মানবাধিকার কর্মী এলিনা খান বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বেশি গুমের ঘটনা প্রচলিত আইনের বিচার করা সম্ভব। মাসুদা লাবনীর প্রতিবেদনে বিস্তারিত। আমার হাত দুটো পিছনে বাঁধা থাকতো, কুনুই আর হাঁটুতে খুব জোরে জোরে মারতো মোটা লাঠি দিয়ে। আমি মনে করতাম হাড়গুলো বুঝি ভেঙে গেছে। এভাবেই ২০১৭ সালে গুমের পর কমিশনের কাছে জবানবন্দি দেন ২৩ বছর বয়সী এক ভুক্তভোগী। এমন ভয়াবহ নির্যাতনের চিত্র উঠে এসেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে। এতে গুমের ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রতিটি বাহিনীর ভূমিকা তুলে ধরা হয়েছে। ১৮৩৭টি গুমের অভিযোগের মধ্যে ১৭৭২টি বিশ্লেষণ করেছে কমিশন। গুম সংক্রান্ত কমিশন বলছে, আটক ব্যক্তিদের অনেককে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়। যাদের হত্যা করা হতো না তাদেরকে আটক রেখে চালানো হতো সীমাহীন নির্যাতন, নিপীড়ন। কমিশনের প্রতিবেদনে বলা হয়, ঢাকা সেনানিবাসের ভেতরে যৌথ জিজ্ঞাসাবাদ কেন্দ্র ছিল ডিজিএফআই এর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরো। এটি আয়নাঘর নামে পরিচিত। সবচেয়ে কুখ্যাত আটক কেন্দ্রগুলোর অন্যতম, যেখানে ব্যাপক নির্যাতন এবং দীর্ঘদিন আটক রাখা হতো। অপহরণ করার জন্য মাঝে মধ্যে র্যাবের গোয়েন্দা বিভাগ সহায়তা করত। এতে র্যাবের বিরুদ্ধে সবচেয়ে বেশি গুমের অভিযোগ। আইন প্রয়োগকারী সংস্থাগুলো, বিশেষ করে পুলিশ, র্যাব, ডিবি ও সিটিটিসি ৬৭% বেশি ঘটনার জন্য দায়ী। স্বতন্ত্রভাবে কম হলেও বর্ডার গার্ড বাংলাদেশ ও ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এনএসআই এর নাম বারবার অন্যান্য বাহিনীর সঙ্গে একযোগে উঠে এসেছে। মানবাধিকার কর্মী এলিনা খান বলছেন, প্রচলিত আইনে গুমের সাথে জড়িতদের বিচার করা সম্ভব। গুম খুনের কিন্তু অলরেডি নির্দিষ্ট একটা বিচার আছে। এখানে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড আছে, মৃত্যুদণ্ড আছে এবং ১০ বছর সশ্রম কারাদণ্ড আছে। আমি মনে করি যে বাহিনীর ক্ষেত্রে যদি এই ধরনের ঘটনার সাথে জড়িত আছে, যদি একদম নির্দিষ্টভাবে তাদের জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হয়, শুধু প্রশাসনিকভাবে না, কয়েকটা জিনিস তারা বিচার করতে পারে। সুতরাং তাদেরকে সাসপেন্ড করে তাদেরকে নর্মাল যে বিচার প্রক্রিয়া তাতে নিয়ে আসা উচিত। পরামর্শ দেন, গুম প্রতিরোধে অন্তর্বর্তী সরকারের নেয়া পদক্ষেপগুলো মেনে চলতে হবে নির্বাচিত সরকারকে। ৯ থেকে যে ২০২৪ পর্যন্ত যেটা করা হয়েছে সেটা ব্যাপকভাবে হয়েছে। আমরা সিগনেচার করেছি যে গুম খুনের আর জন্য কোনো কিছু ঘটবে না এই দেশে। একটা অপসংস্কৃতির যে একটা টেন্ডেন্সি গড়ে উঠেছে সেটা বন্ধ হবে। ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গুমের ঘটনা তদন্তে ২৭ আগস্ট কমিশন গঠন করে সরকার। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক জনগণের প্রত্যাশা পূরণ করেছে। ঢাকায় ফিরে বিমানবন্দরে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, লন্ডনে ১৩ জুনের মিটিংয়ের পর বাংলাদেশের গুণগত পরিবর্তন হয়েছে। ১৩ জুন লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমান আলোচিত বৈঠকের পর থেকে দেশের রাজনীতিতে ফিরেছে স্বস্তি। বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে সফর নিয়ে কথা বলেন এই বিএনপি নেতা। জানান, বৈঠক সফল হয়েছে। রোজার আগে নির্বাচনের যে প্রত্যাশা জনগণের ছিল সেটি পূরণ হয়েছে। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা ছিল যে দ্রুততম সময়ে, বিশেষ করে রোজার আগে জনগণের নির্বাচনের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি। সেদিক থেকে তো আমি মনে করি এটা সফল একটা আলোচনা হয়েছে। এবং বাংলাদেশের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বিশেষ বিশেষ সন্ধিক্ষণে আমাদের
যে ঐক্যমত হয়, সেটা হচ্ছে আমাদের একটা ভালো দিক দেশের জন্য। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সঙ্গে সকালে বৈঠক করেন বিএনপি। দলের মহাসচিবের নেতৃত্বে বৈঠক শেষ হবার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এক প্রশ্নের জবাবে বলেন, লন্ডনে 13 জুনের মিটিংয়ের পর বাংলাদেশের গুণগত পরিবর্তন হয়েছে। আমি কিন্তু বাংলাদেশের এখানে সেখানে যেখানে যাচ্ছি 13 জুন পর থেকে দেখছি আসলে কিন্তু বাংলাদেশের একটা গুণগত পরিবর্তন হয়েছে 13 জুনের মিটিংয়ের পরে। এটা কিন্তু অস্বীকার করার উপায় নেই, যে কথা বলুক না কেন। মানুষ এখন উৎসাহী একটা সামনের দিকে তাকাচ্ছে, মানুষ সেখানে চিন্তা করছে যে দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে। ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সঙ্গে বিএনপির বৈঠকে কি কি আলাপ হলো জানতে চাইলে বাংলাদেশের নির্বাচন, গণতন্ত্র, শিক্ষা, স্বাস্থ্য সহ বৈশ্বিক পরিস্থিতিতে বিএনপির অবস্থান তারা সারা কুকের কাছে তুলে ধরেছেন বলে জানান মঈন খান। দীর্ঘ 17 বছর যারা তাদের ভোট দিতে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে সকালে জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চে শুনানি হয়। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মামলার শুনানি শেষে তাদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। গত 1 জুন শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। ওই দিন কামাল ও মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আদালত আগামী 1 সপ্তাহের মধ্যে তাদেরকে হাজির হওয়ার জন্য, অর্থাৎ এই আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী 1 সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী তারা যাতে হাজির হন আগামী 24শে জুন তাদেরকে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে 24শে জুনের মধ্যে তারা যাতে এই আদালতে এসে হাজির হয়ে এই বিচার প্রক্রিয়া মোকাবেলা করেন। সিলেট থেকে নবীগঞ্জ ফেরার পথে চলন্ত বাসে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার দিবাগত রাত 12টার দিকে নবীগঞ্জ আউশকান্দি সড়কের সালামতপুর এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার ও বাস চালককে আটক করে। পুলিশ জানায়, ধর্ষণের শিকার কিশোরী ফার্মগেট থেকে বিলাস পরিবহন নামের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন। তার শায়েস্তাগঞ্জে নামার কথা থাকলেও ঘুমিয়ে পড়ায় বাসটি সিলেট চলে যায়। পরে সেখান থেকে হবিগঞ্জ যেতে মা এন্টারপ্রাইজ নামের একটি বাসে ওঠেন। শেরপুর এলাকা পার হওয়ার পর বাসের অন্যান্য যাত্রীরা নেমে গেলে কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করে বাসের হেলপার লিটন মিয়া ও চালক সাব্বির। এমন অভিযোগ করেছেন ওই কিশোরী। এই ঘটনায় নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। রাজবাড়ীর পাংশায় প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে 2 শিক্ষার্থীকে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিহাব মণ্ডল ও হাসমত আলী নামে 2 যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকাল 10টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের নাওবারবন গ্রাম প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আলাদা 2টি মামলা দায়ের করেছে। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায়, প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে নওরা বনগ্রাম এলাকায় পৌঁছালে শিহাব ও হাসমত তাদের পথ অবরোধ করে। এরপর ছুরি দিয়ে ভয় দেখিয়ে পাশের পানের বরজের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে। কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পুলিশ জানায়, অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। কক্সবাজারের রামু উপজেলায় বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত হয়েছে 3 জন। এ সময় আহত হন আরও 10 জন। সকালে কক্সবাজারের রামুর রশিদনগরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর বাসটি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে আর কাভার্ড ভ্যানটি গাছের সঙ্গে আটকে যায়। এতে ঘটনাস্থলেই 3 বাস যাত্রী নিহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে রবিবার দিবাগত রাত 12টার দিকে জয়পুরহাট নওগাঁ সড়কে ট্রাক্টর ও অটোরিকশা ত্রিমুখী সংঘর্ষে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন 5 জন। কোভিড নিয়ে আতঙ্কিত হবার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। তিনি বলেন, করোনা পরীক্ষা ও চিকিৎসার জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে সরকারের। সকালে রাজধানীর জাতীয় গ্যাস্ট্রো লিভার হাসপাতাল ও বক্ষব্যাধি হাসপাতাল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। বলেন, এরই মধ্যে করোনা রোগীদের চিকিৎসায় ঢাকা ও চট্টগ্রামে 2টি বিশেষায়িত হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। পরিস্থিতি খারাপের দিকে গেলে অন্যান্য হাসপাতালেও বিশেষ ইউনিট তৈরি করা হবে। এ সময় তিনি গ্যাস্ট্রো লিভার হাসপাতালের চিকিৎসা কার্যক্রমের প্রশংসা করেন। অন্যদিকে বক্ষব্যাধি হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। দেশের দক্ষিণাঞ্চলে বেড়ে যাওয়া ডেঙ্গু মোকাবেলায় গুরুত্বের সাথে কাজ করা হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। মশক নিধনটা কার্যকর হয়নি, যার ফলে ডেঙ্গুর ইমার্জেন্সি হয়েছে এবং বাংলাদেশে যে পরিমাণ রোগী দেখা যাচ্ছে এবং পরীক্ষা যে কম করা হচ্ছে, তাতে বোঝা যায় মানুষের মধ্যে যদি রোগের লক্ষণ প্রকট হতো ওনারা পরীক্ষা করাতে আগ্রহী হতেন। পরীক্ষার ফলাফল এবং বিশ্ব পরিস্থিতিকে যাচাই করলে আমরা এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কোনো অবস্থা মনে করি না। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পিসিআর ল্যাবের যন্ত্রাংশ সহ 5টি এসি ও বেশ কিছু মালামাল চুরি হয়েছে। এতে বন্ধ রয়েছে করোনা পরীক্ষা কার্যক্রম। তবে চুরির বিষয়ে জানেন না দায়িত্বশীলরা। ল্যাবের এসব মালামাল চুরির ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। এদিকে কর্তৃপক্ষ বলছে বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলেই ব্যবস্থা নেওয়া হবে। মাহতাবুদ্দিন লালনের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। করোনা সংক্রমণ বাড়ায় 2020 সালে কুষ্টিয়া সদর হাসপাতালে চালু করা হয় পিসিআর ল্যাব। করোনা আক্রান্তের সংখ্যা কমে যাওয়ায় বন্ধ হয়ে যায় ল্যাবটির কার্যক্রম। ল্যাবটির দেখভালের দায়িত্ব দেওয়া হয় 2 জন কর্মচারীকে। সম্প্রতি দেশে করোনার প্রাদুর্ভাব বাড়ায় নতুন করে ল্যাবটি চালু করতে গিয়ে দেখা যায় উধাও ল্যাবে স্থাপিত পিসিআর সহ বিভিন্ন যন্ত্রাংশ। আমরা আবার একটু ল্যাবের মধ্যে দেখলাম যে আর কোনো জিনিস আমাদের মিসিং আছে কিনা, তো পর্যায়ক্রমের ভিতরে দেখলাম তো সব জিনিসগুলো আমাদের ঠিকই আছে, জাস্ট আমাদের ওই সামনে যে পিসিআর মেশিনটা ছিল ওইটা মিসিং। তৎক্ষণাৎ আমরা ল্যাবে যাই এবং আমাদের প্রিন্সিপাল স্যারও যান, যে ওখানে সরেজমিনে আমরা দেখি এবং আমরা পুলিশের কাছে অভিযোগ দিই। গেল কয়েকদিন ধরে করোনা উপসর্গ নিয়ে রোগীরা ভর্তি হচ্ছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। তবে ল্যাবের যন্ত্রাংশ চুরি হওয়ায় বন্ধ রয়েছে করোনা পরীক্ষা। ল্যাবের এসব মালামাল চুরির ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। করোনা টেস্ট দিছে, এখন দেখছি করোনার ওই জিনিসপত্র নাই। ডক্টর বা হাসপাতাল কর্তৃপক্ষ জানে না, এটা আসলে আমি মনে করি যে এটা হাসপাতাল কর্তৃপক্ষের এখানে কোনো হাত আছে। অনেক দুর্নীতি এই হসপিটালগুলোতে হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলেই ব্যবস্থা নেওয়া হবে। আমরা তো ওদেরকে জিজ্ঞাসাবাদ করেছি, তারা কোনো সদুত্তর দিতে পারে না, বলে যে স্যার এটা বিভিন্ন সময় চুরি হয়েছে, আমরা এটা খেয়াল করতে পারিনি। তারা তাদের অপারগত কথাই বলেছে, আমরা এটা নেগলিজেন্স হিসেবে ধরেছি আর কি। চুরির বিষয়টি খতিয়ে দেখে দ্রুত পিসিআর ল্যাবটি চালুর দাবি কুষ্টিয়াবাসীর। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের পর্যায়ে আবার একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার জানাবো অর্থ বাণিজ্য সংবাদ। সিন্ডিকেটের হাতেই বন্দী দেশের চামড়ার বাজার, থামছে না নৈরাজ্য। মাদ্রাসা ও মৌসুমী ব্যবসায়ীদের দাবি, সরকারের নির্ধারিত দামে এবারও বেচাকেনা হয়নি দেশের এই জাতীয় সম্পদ। আড়তদার ও ট্যানারি মালিকদের দাবি, রপ্তানি বাজারের সীমাবদ্ধতা এবং পরিবেশগত কমপ্লায়েন্স সমস্যার কারণে বাড়ে না চামড়ার দাম। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। দেশের বাজারে একজোড়া ভালো মানের চামড়ার জুতার দাম কমপক্ষে 3 থেকে 4 হাজার টাকা, অথচ একটি স্বাস্থ্যবান গরুর চামড়ার দাম সর্বোচ্চ 600 থেকে 700 টাকা। অর্থাৎ একজোড়া জুতার দাম দিয়ে 7 থেকে 8টি চামড়া কেনা সম্ভব। চামড়ার এমন অস্বাভাবিক দরপতন চলছে গত 1 দশক ধরে। এমন বাস্তবতায় সঠিক দাম পেতে চামড়ার মূল্য নির্ধারণ করে দেয় অন্তর্বর্তী সরকার। এছাড়া সরকার কাঁচা চামড়া ও ওয়েট ব্লু চামড়া রপ্তানিরও অনুমোদন দিয়েছে। সব মিলে ভালো দাম পাওয়ার আশা ছিল মাদ্রাসা ও মৌসুমী ব্যবসায়ীদের, কিন্তু বাস্তব চিত্র কি? বাহিরে চামড়া বিক্রি করছে 900-800 এরকমের,
কিন্তু মাদ্রাসাগুলোকে দিয়েছে 700, 750। তো সরকার নির্ধারিত যেই মূল্যটা, এটা যদি আমরা আমাদের এই চামড়া লবণ দেওয়ার মাধ্যমে যদি তারা প্রসেসিংও করে, তাহলে ধরো 300, 350 টাকা যদি খরচে যায়, তারপরও আমরা 1000 টাকার মতো পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা আমরা পাইনি। তবে সরকারের দামের সাথে বাস্তবতার মিল ছিল না বলে দাবি আড়ত মালিকদের। প্রশ্ন রাখেন, সরকারি প্রণোদনার টাকা যায় কোথায়? টাকাগুলো আমরা এক সেক্টরের কথা বলে এনে টাকাগুলো কোথায় লাগাই, যে কথা বলে এনে ব্যাংক থেকে ওই সেক্টরের উপরেই টাকাগুলো লাগাই, ব্যবহার করি। এই সেক্টর তো ঘুরে দাঁড়ানোর কথা, এই সেক্টর ডেভেলপ হওয়ার কথা দিনের পর দিন। এই বছর গভর্নমেন্ট হুট করে 1350 টাকা করে দিয়েছে, যদিও ওই দামে বিক্রি হয়নি, 700, 750 টাকা বিক্রি হয়েছে। এটা লবণ সহকারে লোডিং 400 টাকা আসে। তথ্য বলছে 2024 সালে চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছিল প্রায় $1 বিলিয়ন, অথচ 2025 সালের প্রথম 4 মাসেই এই রপ্তানি 32% কমেছে। ট্যানারি অ্যাসোসিয়েশনের দাবি, চামড়ার বাজার ধরতে না পারার অন্যতম কারণ LWG সনদ না থাকা। আমাদের বাংলাদেশে মাত্র 3টি ইন্ডাস্ট্রি LWG সার্টিফিকেট পেয়েছে, লেদার ইন্ডাস্ট্রি, সেটা ঢাকার বাইরে। অথচ আমাদের ক্লাস্টারে সাভারে 140টি ফ্যাক্টরি বিদ্যমান, সেখানে একটি ট্যানারি আপনার কিন্তু LWG সার্টিফাইড হয়নি। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে এবছর প্রায় 80 লাখ পিস চামড়া সংগ্রহ হতে পারে। গত বছর এই সংখ্যা ছিল 90 লাখেরও বেশি, যদিও এবার পশু কুরবানি হয়েছে 97 লাখ। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। সংবাদে নিচ্ছে আবার একটি বিরতি, সাথেই থাকুন। আবার স্বাগত নিউজ 24 সংবাদে। এবার জানাবো খেলার সংবাদ। সিরিজের প্রথম টেস্ট ম্যাচের আগে শেষবারের মতো আজ অনুশীলনে বাংলাদেশ শ্রীলঙ্কার ক্রিকেটাররা। স্বাগতিক লঙ্কানরা নিজেদের ঝালিয়ে নিতে অনুশীলন করে বাংলাদেশ সময় সকাল 11টায়। নিজেদের ভুল ত্রুটি শুধরাতে অনুশীলন করবে টাইগাররা। শান্ত লিটনরা নিজেদের ঝালিয়ে নিতে গলে নামবেন বাংলাদেশ সময় দুপুর 3টায়। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামীকাল সকাল 10:30টায়। বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ নিয়ে বিস্তারিত জানাতে শ্রীলঙ্কা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক সারোয়ার। আশিক, শ্রীলঙ্কা দল সকালে অনুশীলন করেছে, বাংলাদেশ দলের অনুশীলনের বিষয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ রুবা। আমরা এই মুহূর্তে রয়েছি গোল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। শ্রীলঙ্কা দল সকালবেলা অনুশীলন করেছে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে। অ্যাঞ্জেলো ম্যাথিউস তার লাল বলের ক্রিকেটটা আসলে বিদায় জানাচ্ছেন এবং বাংলাদেশ দল এই মুহূর্তে অনুশীলন করছে। স্থানীয় সময় দুপুর 2টা থেকে বাংলাদেশের অনুশীলনটা শুরু হয়ে গেছে। অ্যাঞ্জেলো ম্যাথিউস তিনি অফিসিয়ালি প্রেস কনফারেন্সে অংশ নিয়েছিলেন। তার বাংলাদেশের সাথে সুখস্থিতির কথা তিনি জানিয়েছেন, যদিও টাইমটা ওটা তিনি ভুলে যেতে চাইবেন। সাকিবের ব্যাপারে তার আসলে খুব বেশি অভিযোগ নেই। বাংলাদেশ দল এই মুহূর্তে অনুশীলন করছে, আগামীকাল ম্যাচটা শুরু হয়ে যাবে। অনুশীলনের আগে নাজমুল হোসেন শান্ত গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। এই গোলে 2013 সালে বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ ড্র করতে সক্ষম হয়েছিল, যেটি বাংলাদেশের টেস্ট ইতিহাসের শ্রীলঙ্কার বিপক্ষে সবথেকে বড় অর্জন। এবং এই গোলের সেই সুখস্মৃতি নিয়েই আগামীকাল ম্যাচ শুরু করতে চাইবেন নাজমুল হোসেন শান্তরা, এমনটাই তিনি প্রেস কনফারেন্সে জানিয়েছিলেন। এবং আমরা দেখতে পেয়েছি শ্রীলঙ্কা দলের ক্যাপ্টেন ধনঞ্জয় ডি সিলভার সাথে নাজমুল হোসেন শান্ত ট্রফি আনভেইলিং এ অংশ নিয়েছিলেন। ঠিক আমার পেছনেই গোলের যেই গলফোর্টের সামনে গোল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সেখানেই তিনি অফিসিয়াল যেই ফটোশুট সেই ফটোশুটটি সম্পন্ন করেছেন। নাজমুল হোসেন শান্ত যেমনটা জানাচ্ছিলেন, মুশফিকের কাছ থেকেই সব থেকে বড় কন্ট্রিবিউশনটা তিনি আশা করেন। তবে নতুন তরুণ যারা রয়েছেন তাদেরও স্টেপ আপ করতে হবে, তারাও আসলে সামনের দিকে এগিয়ে যাবেন। শ্রীলঙ্কার একজন গণমাধ্যম কর্মীর প্রশ্ন ছিল, সাকিব কিংবা তামিমরা লম্বা সময় ধরে বাংলাদেশ দলে খেলছেন না এবং তাদের রিপ্লেসমেন্ট পাওয়া যায়নি। তবে শান্ত বলছেন বাকিরা যারা রয়েছেন তারা বেশ লম্বা সময় ধরে দলে খেলছেন, তবে তাদের স্টেপ আপ করতে হবে, তাদের পারফরমেন্সটা আসলে দেখাতে হবে। শ্রীলঙ্কার বিপক্ষে গোলে বাংলাদেশ দল যদি জিততে চায়, সেখানে বাংলাদেশ দলের অভিজ্ঞ কিংবা তরুণ সবাইকে মিলেই আসলে পারফরমেন্সটা করতে হবে এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ দল হয়তো এখান থেকে ফলাফল লাভ করতে পারে। এমনটাই ছিল গোল থেকে সবশেষ। রুবা। আশিক, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য ধনঞ্জয় ডি সিলভাকে অধিনায়ক করে 18 দলের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ধনঞ্জয়া ছাড়াও স্কোয়াডে রয়েছেন পাথুম নিশাঙ্কা, ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, দীনেশ চান্দিবাল, অ্যাঞ্জেলা ম্যাথিউস, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, পশিন্দু সুরিয়া বান্দারা, সোনাল দিনুসা, পবন রথনায়ক, প্রবাদ জয়সুরিয়া, থারিন্দু রত্নায়ক, আকিলা ধনঞ্জয়া,
মিলন রত্নায়ক, অসিথা ফার্নান্দো, কাসুন রাজিথা ও ইশিতা ভিজিসুন্দরা। সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে গলে আগামী 17 জুন। দ্বিতীয় শেষ টেস্ট কলম্বোতে চলতি মাসের 25 তারিখে। টেস্টের পর ওয়ানডে আর টি-20তে সিরিজ অনুষ্ঠিত হবে। আর এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ।